একটু চিন্তা করে দেখুন তো, মানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি কিনা দুর্গেশ নন্দিনী, চন্দ্রশেখর বা সীতারামের মতো সব দুর্দান্ত উপন্যাস লিখেছেন। হ্যাঁ, কালজয়ী সব সাহিত্য সৃষ্টি করেছেন তিনি। একদম। তো তিনি নিজেই তার একটা বইয়ের ভূমিকায় পরিষ্কারভাবে দাবি করছেন যে ওই আগের বইগুলো নাকি আদৌ কোনো ঐতিহাসিক উপন্যাসই নয়। মানে নিজের এত বিখ্যাত কাজগুলোকে নিজেই বাতিল করে দিচ্ছেন। ঠিক তাই। তার নিজের মতে তার লেখা প্রথম এবং খাঁটি ঐতিহাসিক উপন্যাস হলো রাজসিংহ। কেন তিনি নিজের অন্য সৃষ্টিগুলোকে এভাবে সরিয়ে রাখলেন, আর কেনই বা রাজসিংহকে তিনি প্রকৃত ইতিহাসের মর্যাদা দিলেন? আজকের এই গভীর আলোচনায় আমরা মূলত বঙ্কিমচন্দ্রের এই মাস্টারপিসের ভেতরেই প্রবেশ করতে যাচ্ছি। এবং এই আড্ডার একটা মূল লক্ষ্যও কিন্তু আছে আমাদের। হ্যাঁ, একদম। আমাদের আজকের লক্ষ্য হলো যে ইতিহাসের এত বিশাল প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসের নাম শুধু রাজসিংহ হওয়াটা কতটা যৌক্তিক। উপন্যাসের বিভিন্ন প্রাসঙ্গিক উক্তি আর চরিত্র বিশ্লেষণের মাধ্যমে আমরা সেটাই খুঁজব। বঙ্কিমচন্দ্রের এই দাবিটি দিয়ে আলোচনা শুরু করাটা কিন্তু সত্যি দারুণ একটা ব্যাপার। কারণ এই উপন্যাসের গভীরে ঢোকার আগে এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমাদের খুব ভালোভাবে বোঝা দরকার। আচ্ছা, এটা আসলে নিছক রাজারানীর প্রেমের গল্প না, বা দুটো রাজ্যের মধ্যেকার সাধারণ কোনো যুদ্ধও নয়। সোর্সে আমরা দেখেছি বিখ্যাত ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারের একটি চমৎকার বিশ্লেষণ আছে এই সময়কালটি নিয়ে। উনি ঠিক কি বলেছিলেন? তিনি দেখিয়েছেন যে মুঘল সম্রাট আওরঙ্গজেবের রাজপুতানা আক্রমণের যে ব্যর্থতা, মূলত সেখান থেকেই পরবর্তী শতাব্দীতে সমগ্র দিল্লি সাম্রাজ্য ধ্বংসের বীজ বোনা হয়েছিল। বাপরে, মানে এত বড় একটা ইম্প্যাক্ট ছিল। হ্যাঁ, অর্থাৎ রানা রাজসিংহ আর আওরঙ্গজেবের এই যে সংঘাত, এটা কেবল দুজন মানুষের লড়াই ছিল না। ধরুন, শত শত বছর ধরে চলা হিন্দু শক্তির ওপর যে আগ্রাসন, তার বিরুদ্ধে এটি ছিল একটি বিশাল বিস্ফোরণ। একটা যুগ পরিবর্তনের দামামা বলতে পারেন। ঠিক, যা ভারতের ইতিহাসের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এত বড় একটা গল্প, এর বিবর্তনের ইতিহাসটা শুনলে যে কেউ অবাক হবে। 1878 সালে যখন বঙ্গদর্শন পত্রিকা এটা ধারাবাহিকভাবে বেরোচ্ছিল, হ্যাঁ, তখন তো এর সমাপ্তি টানা হয়নি, একদম অসম্পূর্ণ ছিল। এরপর 1882 সালে যখন বই আকারের প্রথম সংস্করণ বেরোয়, জানেন বইটির পৃষ্ঠা সংখ্যা কত ছিল? মাত্র 83। হ্যাঁ, ভাবা যায়, একটা ঐতিহাসিক উপন্যাসের কলেবর মাত্র 83 পৃষ্ঠার। তৃতীয় সংস্করণ পর্যন্ত গিয়েও সেটা বড়জোর 90 পৃষ্ঠায় পৌঁছায়। কিন্তু আসল জাদুকরী ঘটনাটা ঘটে এর চতুর্থ সংস্করণে এসে। হঠাৎ করেই এই ক্ষুদ্র একটা আখ্যান 434 পৃষ্ঠার এক সুবিশাল মহাকাব্যিক উপন্যাসে পরিণত হয়। ব্যাপারটা অনেকটা একটা ছোট স্কেচকে ধীরে ধীরে বিশাল এক তৈলচিত্রের রূপ দেওয়ার মতো। দারুণ উপমা। কিন্তু এই যে কলেবরের এত বিশাল একটা পরিবর্তন, এর পেছনের কারণটা কি ছিল? আসলে এই পরিবর্তনটাই বঙ্কিমচন্দ্রের দৃষ্টিভঙ্গির বিশালত্বকে প্রমাণ করে। প্রথম দিকের সংস্করণে এটি ছিল মূলত রূপনগরের রাজকুমারী চঞ্চল কুমারী আর রানা রাজসিংহের একটা ছোট গল্প। কিন্তু বঙ্কিমচন্দ্র বুঝতে পেরেছিলেন যে গল্পটা এত ছোট ক্যানভাসে আঁটা সম্ভব না। ঠিক তাই, ঔরঙ্গজেবের আগ্রাসন আর রাজসিংহের প্রতিরোধের যে বিশাল ঐতিহাসিক তাৎপর্য, তা মাত্র 83 পৃষ্ঠায় ফুটিয়ে তোলা অসম্ভব। তাই চতুর্থ সংস্করণে এসে তিনি ক্যানভাসটা কয়েক গুণ বড় করে দিলেন। আর নতুন চরিত্রও তো অনেক যোগ করলেন, তাই না? হ্যাঁ, তিনি এর ভেতর নিয়ে এলেন দিল্লির রাজনীতি, ঔরঙ্গজেবের হারেমের অন্ধকারের নানা ষড়যন্ত্র, আর যুক্ত করলেন জেবুন্নিসা, মোবারক, দরিয়ার মতো অত্যন্ত জটিল সব উপকাহিনী। মানে উপন্যাসের কেন্দ্রবিন্দু রাজস্থানে হলেও এর ডালপালা ছড়িয়ে পড়ল গোটা মুঘল সাম্রাজ্যে। একদম। তিনি কেবল একটা যুদ্ধ দেখাতে চাইলেন না, তিনি দেখাতে চাইলেন দুটো সম্পূর্ণ ভিন্ন আদর্শের সংঘাত। এখানেই তো আমার একটা বড় প্রশ্ন আছে। আপনি নিজেই বললেন ক্যানভাসটা এতটাই বড় হয়ে গেল যে সেখানে দিল্লির সিংহাসন থেকে শুরু করে ঔরঙ্গজেবের হারেম পর্যন্ত সব চলে এলো। হ্যাঁ, বিশাল বিস্তার। জেবুনিসা বা খোদ আওরঙ্গজেবের মতো এত প্রবল এবং শক্তিশালী সব চরিত্র এই উপন্যাসে দাপিয়ে বেড়াচ্ছে। চঞ্চল কুমারীও আছেন। তো এতগুলো উপকাহিনী, এত এত চরিত্র, তারপরও উপন্যাসের নাম শুধুমাত্র রাজসিংহ কেন রাখা হলো? ঔরঙ্গজেব তো এখানে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ না। আপনার এই প্রশ্নটাই আসলে উপন্যাসের অন্তর্নিহিত দর্শনের দিকে আমাদের নিয়ে যায়। আমরা যদি সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখি, কেবল উপন্যাসের কাহিনী হিসেবে,
তাহলে দেখব আওরঙ্গজেব চরিত্রটি হলো ক্ষমতার চরম দম্ভ এবং আগ্রাসনের প্রতীক। ধর্মান্ধতা আর প্রতাপের একটা মিক্সচার। হ্যাঁ, তার এই প্রবল প্রতাপের সামনে তৎকালীন ভারতবর্ষের প্রায় কেউই তখন মাথা তুলে দাঁড়াতে পারছিল না। তো বঙ্কিমচন্দ্র এমন একটা বিশাল ক্যানভাস তৈরি করেছিলেন ঠিকই, কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল সেই অন্ধকারের বিপরীতে একটা নিখাত আলোর স্তম্ভ দাঁড় করানো। আচ্ছা, মানে রাজসিংহ হলেন সেই আলোর স্তম্ভ। ঠিক বলেছেন। রাজসিংহ এখানে কেবল মেবারের রানা নন, তিনি যুগ পরিবর্তনের প্রতীক। এতগুলো চরিত্রের যে উত্থান পতন, মুঘল সাম্রাজ্যের যে দম্ভ, তার সব কিছুই শেষ পর্যন্ত রাজসিংহের ওই অবিচল নৈতিকতা আর সামরিক সাহসিকতার কাছে এসে আছড়ে পড়ে। বুঝতে পারছি, মানে রাজসিংহের আদর্শিক উচ্চতাটা বোঝানোর জন্যই আওরঙ্গজেব এবং তার সাম্রাজ্যের এই বিশাল ক্যানভাসটা দরকার ছিল। একদম। আর সে কারণেই উপন্যাসের নাম রাজসিংহ হওয়াটাই সবচেয়ে বেশি লজিক্যাল। এই আদর্শের সংঘাতের শুরুটা কিন্তু দারুণ নাটকীয় একটা ঘটনা দিয়ে হয়। গল্পের টার্নিং পয়েন্টে চঞ্চল কুমারীর ওই দৃশ্যটার কথা ভাবুন। রূপনগরের রাজকুমারী চঞ্চল কুমারীর কাছে একদিন এক ছবি বিক্রেতা বুড়ি আসে। উপন্যাসে যাকে তসবিরওয়ালি বলা হয়েছে। হ্যাঁ, কাহিনীর একটা আইকনিক মুহূর্ত এটা। তো বুড়ি যখন চঞ্চল কুমারীকে ঔরঙ্গজেবের ছবি দেখায়, রাজকুমারী শুধু যে সেটা প্রত্যাখ্যান করেন তাই না, রীতিমতো পা দিয়ে ছবিটি সরিয়ে দেন। সে যুগে আওরঙ্গজেবের ছবির সাথে এমন আচরণ সাংঘাতিক ব্যাপার। অথচ ওই একই বুড়ি যখন রানা রাজসিংহের ছবি দেখায়, চঞ্চল কুমারী অত্যন্ত মুগ্ধ হয়ে বলেন, দেখিবার যোগ্য বটে। এই যে একটা ছবির প্রতি প্রত্যাখ্যান আর আরেকটা ছবির প্রতি এই মুগ্ধটা, এখানেই তো সংঘাতের সূত্রপাত হয়ে যায়, তাই না? হ্যাঁ, চঞ্চল কুমারী রূপনগরের মতো একটা ক্ষুদ্র রাজ্যের রাজকুমারী হয়েও দিল্লির পরাক্রমশালী সম্রাটের প্রতি যে অবজ্ঞাটা দেখালেন, তা কেবল ব্যক্তিগত অপছন্দ নয়, এটা শোষকের প্রতি শোষিতের একটা চরম বিদ্রোহ। আর রাজসিংহের প্রতি তার মুগ্ধতাটা হলো একজন আদর্শ বীরের প্রতি শ্রদ্ধাবোধ। একদম। আর এই ঘটনাই কিন্তু পরবর্তী সংঘাতের আগুনটা উস্কে দেয়। কারণ আওরঙ্গজেব যখন এই অপমানের কথা জানতে পারেন, তখন তিনি চঞ্চল কুমারীকে জোরপূর্বক বিয়ে করার জন্য সৈন্য পাঠান। বিপদগ্রস্ত হয়ে তিনি পুরোহিত অনন্ত মিশ্রের হাত দিয়ে রাজসিংহের কাছে একটি চিঠি পাঠান আর সাথে পাঠান একটি রাখি। এই রাখি পাঠানোটা রাজপুত ঐতিহ্যে বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, চঞ্চল কুমারী তখন তার সখী নির্মল কুমারীকে একটা দুর্দান্ত আত্মবিশ্বাসী কথা বলেছিলেন, আমি যদি ইহার শরণ লই, ইনি কি রক্ষা করিবেন না? এই একটা বাক্যের ভেতরেই রাজসিংহের চরিত্রের প্রতি কি অগাধ বিশ্বাস ফুটে ওঠে, তাই না? আর রাজসিংহের উত্তরটাও তো ছিল একজন সত্যিকারের রক্ষকের মতো। রাজসিংহ যখন সেই চিঠি আর রাখি পান, তিনি চিঠির উত্তরে কেবল সম্মতিই দেননি, তিনি বলেছিলেন যে রাজপুত কন্যার পাঠানো রাখি তিনি অগ্রাহ্য করবেন না। ঠিক তাই। এখানেই আওরঙ্গজেব আর রাজসিংহের চরিত্রের মূল পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। আওরঙ্গজেব যেখানে নিজের দম্ভ আর বাসনা চরিতার্থ করার জন্য জোর খাটাচ্ছেন, রাজসিংহ সেখানে দুর্বলকে রক্ষার যে আদর্শ বা ধর্ম, সেটা স্থাপন করছেন। হ্যাঁ, এই ধর্ম পালন করার জন্য তিনি নিজের জীবন বাজি রাখছেন। রাজসিংহের এই রক্ষাকর্তার ভূমিকা ঔরঙ্গজেবের ক্ষমতার দম্ভের বিপরীতে এক বিশাল নৈতিক অবস্থান তৈরি করে। এটা নামের যৌক্তিকতা প্রমাণের কিন্তু প্রথম বড় ধাপ। কিন্তু একটা ব্যাপার আমাকে খুব ভাবাচ্ছে, মানে আমরা এতক্ষণ ইতিহাসের এত বড় একটা ক্যানভাস নিয়ে কথা বলছি, সাম্রাজ্যের পতন হচ্ছে, রাজসিংহ আর আওরঙ্গজেবের মতো রথী মহারথীদের মধ্যে আদর্শের লড়াই চলছে। হ্যাঁ, বেশ সিরিয়াস একটা টোন। এর মাঝে হঠাৎ করে এই তসবিরওয়ালি, পানওয়ালি, রসিকা বা মানিকলালের মতো ছোট ছোট চরিত্রগুলো নিয়ে এত পাতা খরচ করার কি আসলেই কোনো যৌক্তিকতা ছিল? আচ্ছা, মানে সোর্সে উপন্যাসের চরিত্রগুলোকে তো প্রধান, গৌণ, ছোট চরিত্র এবং জনতার যৌথ স্বভাব, এই 4 ভাগে বিশ্লেষণ করা হয়েছে। ঐতিহাসিক এত গাম্ভীর্যের মাঝে এই অতি সাধারণ চরিত্রগুলো কি একটু বেমানান নয়? বঙ্কিমচন্দ্র কি এখানে তার ফোকাস হারিয়ে ফেলেছিলেন? মানে বাইরে থেকে দেখলে একটু বেমানান মনে হতেই পারে, কিন্তু সোর্সের লেকচার থেকে ধার করে যদি বলি, পৃথিবীতে সম্পূর্ণ বলে কিছু নেই। মানব জীবন তো কখনোই কেবল কয়েকজন রাজা বাদশার যুদ্ধ বা চুক্তির মধ্যে আটকে থাকে না। হ্যাঁ, সাধারণ মানুষের জীবনও তো আছে। ঠিক। এই উপন্যাসে বড় চরিত্রগুলো যেখানে যুদ্ধের ভার, রাজনৈতিক কাঠিন্য আর গাম্ভীর্যের প্রতিনিধিত্ব করছে, সেখানে ছোট চরিত্রগুলো যেন সেই ক্যানভাসের ওপর একটা লঘু তুলি বুলিয়ে গেছে। লঘু তুলি, দারুণ একটা কথা। হ্যাঁ, তারা উপন্যাসের মাঝে কৌতুক এবং জীবনের বাস্তব জটিলতাগুলো নিয়ে এসেছে,
যা রাজসিংহের ঐতিহাসিক গাম্ভীর্যকে আরও বেশি উজ্জ্বল করেছে। শুধু ভারসাম্য না, তারা মূল চরিত্রগুলোর প্রভাব বোঝাতেও সাহায্য করেছে। একটা উদাহরণ দিলে ভালো হতো। ধরুন চঞ্চল কুমারীর বাবা বিক্রম সোলাঙ্কির কথা। তিনি শুরুতে কিন্তু অরঙ্গজেবের ভয়ে ভীষণ ভীত ছিলেন। হ্যাঁ, তিনি তো ভয় সিটিয়েছিলেন। সে আসেন, তখন তার চরিত্রের অভাবনীয় পরিবর্তন ঘটে। তার যেন নবজন্ম হয় এবং তিনি মুঘল বিরোধী যুদ্ধে দারুণ বীরত্ব দেখান। ও আচ্ছা, তার মানে রাজসিংহের চারিত্রিক জোরটা বিক্রম সোলাঙ্কির পরিবর্তনের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। একদম। আবার অন্যদিকে আওরঙ্গজেবের হারেমের দিকে তাকান। সেখানে উদিপুরী বেগম, যার অহংকার আর দম্ভের কোনো সীমা ছিল না। উফ, সাংঘাতিক অহংকারী চরিত্র। হ্যাঁ, সেই উদিপুরী যখন যুদ্ধে বন্দী হয় তখন তার কি পরিণতি হয়? তাকে ওই রূপনগরের রাজকুমারী চঞ্চল কুমারীর তামাকু সাজার মানে তামাক প্রস্তুত করার দাসীতে পরিণত হতে হয়। ছোট এবং গৌণ চরিত্রগুলোর এই যে উত্থান পতন, এগুলোই রাজসিংহের বিশালত্ব এবং অরঙ্গজেবের পতনকে আরও স্পষ্ট করে তোলে। আচ্ছা, চরিত্রের এই চমৎকার বৈচিত্র্য আর মিথস্ক্রিয়া তো বুঝলাম, কিন্তু এই উপন্যাসের গঠন বা স্টাইল নিয়ে খোদ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অত্যন্ত বিখ্যাত আপত্তি আছে। হ্যাঁ, সমালোচনাটা বেশ পপুলার। রবীন্দ্রনাথ বলেছিলেন যে এই উপন্যাসে মানুষ যেন স্বাভাবিক হাঁটার বদলে লাফাইয়া চলে, অর্থাৎ আধুনিক উপন্যাসের মতো এতে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ খুব কম, গতির ওপর নির্ভরতা অনেক বেশি। সাইটোলজিক্যাল অ্যানালিসিস কম। হ্যাঁ, চঞ্চল কুমারী বা রাজসিংহ মানবিক বৃত্তিতে পূর্ণরূপে বিকশিত না হয়ে ইতিহাসের ধূসর লোকেই অনেকটা রয়ে গেছেন বলে রবীন্দ্রনাথ মনে করতেন। তার মানে আমরা এখানে একটা ফাস্ট পেসড অ্যাকশন থ্রিলার দেখছি, যেখানে লেখক সাইকোলজির চেয়ে অ্যাকশনের ওপর বেশি জোর দিয়েছেন। হ্যাঁ, অ্যাকশন থ্রিলার বলা যেতেই পারে। রবীন্দ্রনাথের এই পর্যবেক্ষণটি কিন্তু অত্যন্ত নিখুঁত। বঙ্কিমচন্দ্র সত্যিই এখানে চরিত্রগুলোর অন্তর্দ্বন্দ্ব বিশ্লেষণে খুব একটা সময় দেননি। ঘটনাগুলো খুব দ্রুত গতিতে ঘটে যায়। হ্যাঁ, একটার পর একটা অ্যাকশন। কিন্তু মজার ব্যাপার হলো, সোর্স থেকে আমরা জানতে পারি যে বঙ্কিমচন্দ্র ভাবে বা বিশ্লেষণে যেটুকু কম পড়েছেন, গতির দ্বারাই কিন্তু তার পূরণ করে দিয়েছেন। গতি দিয়ে পূরণ করেছেন। হ্যাঁ, ঘটনাগুলো এত দ্রুত আর অবলীলায় এগিয়ে যায় যে পাঠকের থেমে প্রশ্ন করার কোনো অবকাশই থাকে না। আর এই প্রসঙ্গে মোহিতলাল মজুমদারের একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি আছে। উনি কি বলেছিলেন? তিনি বলেছেন, এটি হলো বঙ্কিমের কবিপ্রাণের শেষ স্বপ্ন, একটি সুগভীর লিরিক মূর্ছনা। বিশেষ করে জেবুন্নিসা আর মোবারকের প্রেম কাহিনীর মধ্যে যে রোম্যান্টিকতা আছে সেটা অসাধারণ। আর রাজসিংহ চরিত্রটিও সেই গতির সাথে তাল মিলিয়েই তৈরি। মানে তাকে কোনো সাধারণ মানবিক দুর্বলতা সম্পন্ন মানুষ হিসেবে আঁকা হয়নি। ঠিক, তাকে আঁকা হয়েছে একটি অবিচল অজেয় আদর্শ হিসেবে। রবীন্দ্রনাথ যেটাকে অভাব মনে করেছেন, বঙ্কিমের দিক থেকে সেটাই ছিল একটি আদর্শিক চরিত্রকে মহিমান্বিত করার উপায়। আচ্ছা, এই আদর্শের কথা যদি আসি, তবে নামকরণের চূড়ান্ত যৌক্তিকতা প্রমাণে দর্শনের একটা বড় ভূমিকা চলে আসে সোর্সের। হ্যাঁ, সেই ষড়রিপুর কনসেপ্টটা। একদম। লেকচারে বলা হয়েছে যে মানুষের ভেতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, মাৎসর্য এই 6টি প্রবৃত্তি থাকে, আর যারা এগুলো নিয়ে মেতে থাকে তাদের দ্বারা মহৎ সৃষ্টি তো সম্ভব নয়। কখনোই সম্ভব না। আপনি যদি ঔরঙ্গজেব চরিত্রটা দেখেন, তিনি আগাগোড়ায় দম্ভ, অন্ধক্রোধ এবং ধর্মান্ধতায় আচ্ছন্ন। তার প্রতিটি কাজই তো এই প্রবৃত্তিগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল। হ্যাঁ, এর বিপরীতে বঙ্কিমচন্দ্র রাজসিংহকে দাঁড় করিয়েছেন এমন একজন মানুষ হিসেবে যিনি এই ষড়রিপুকে সম্পূর্ণভাবে জয় করেছেন। তিনি কেবল একজন রাজা নন, তিনি শুভ বুদ্ধির উন্মোচন এবং মানবিক মূল্যবোধের এক চূড়ান্ত প্রতীক। আর এই শুভ বুদ্ধির চূড়ান্ত বিজয় তো আমরা উপন্যাসের শেষ পরিণতিতেই দেখতে পাই। একদম, সেই সন্ধিপত্রের জায়গাটা। হ্যাঁ, যুদ্ধের শেষে যখন সন্ধি হয়, তখন পরাক্রমশালী সম্রাট ঔরঙ্গজেব সেই সন্ধিপত্রে স্বাক্ষর করতে বাধ্য হন, আর সেখানে রাজসিংহের শর্তই জয়যুক্ত হয়। এই যে একটা সামরিক জয়ের পাশাপাশি এত বড় একটা নৈতিক জয়, এটাই তো পুরো কাহিনীর কেন্দ্রবিন্দু। ঠিক বলেছেন। রাজসিংহ কেবল রূপনগরের রাজকুমারীকে বাঁচাননি, তিনি সমগ্র রাজপুতানার অহংকার এবং সম্মান রক্ষা করেছেন। উপন্যাসের প্রতিটি ঘটনা, প্রতিটি চরিত্রের উত্থান পতন রাজসিংহের এই স্থির আদর্শ আর সাহসের চারপাশেই আবর্তিত হয়েছে। মানে উপন্যাসের নাম যদি ঔরঙ্গজেব হতো, তাহলে সেটা কেবল একটা স্বৈরাচারী পতনের দলিল হতো।
হ্যাঁ, আর রাজসিংহ নাম হওয়ার কারণে এটা যৌক্তিক তো বটেই, এটা উপন্যাসের অন্তর্নিহিত সত্যের এক অকাট্য ঘোষণা হয়ে দাঁড়িয়েছে। দারুণ। চলুন তাহলে আমাদের আজকের এই আড্ডার বিষয়গুলোকে একটু দ্রুত গুছিয়ে নিই। আমরা শুরু করেছিলাম বঙ্কিমচন্দ্রের সেই দাবি দিয়ে, যেখানে তিনি একে তার খাঁটি ঐতিহাসিক উপন্যাস বলেছেন। হ্যাঁ, তারপর আমরা দেখলাম উপন্যাসের বিশাল বিবর্তনটা। মাত্র ৮৩ পৃষ্ঠা থেকে ৪০০ পৃষ্ঠার মহাকাব্য, চঞ্চল কুমারী সেই রাখি পাঠানো, যুদ্ধের গাম্ভীর্যের মাঝে ছোট চরিত্রগুলোর রঙ্গরস, রবীন্দ্রনাথের সমালোচনা এবং পরিশেষে রাজসিংহের সেই ষড়রিপু জয় করার চারিত্রিক মহত্ব, সব মিলিয়ে উপন্যাসটি এবং এর নামকরণ কতটা সার্থক হয়েছে তা আমরা বিস্তারিত দেখলাম। তবে আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক কিন্তু আমরা দিয়ে যেতে পারি। হ্যাঁ, একদম। সোর্সে একটা খুব সুন্দর কথা বলা হয়েছে যে বাইরের লেবাস বা পোশাক কখনোই ধর্ম নয়, বরং মানবিক মূল্যবোধ আর ভেতরের দর্শনই হলো আসল ধর্ম। ঠিক, বঙ্কিমচন্দ্র ইতিহাসকে ব্যবহার করে আসলে আমাদের ভেতরের মুখোশগুলোই খুলে দিয়েছেন। আপনারা যারা শুনছেন একবার ভেবে দেখুন তো, আজ যদি আমরা আমাদের আধুনিক সমাজের দিকে তাকাই, তবে কি দেখতে পাবো না যে রাজসিংহ বা আওরঙ্গজেবের মতো ওই আদর্শ আর দম্ভের সংঘাত এখনও আমাদের চারপাশে প্রতিদিন ঘটে চলেছে? মানুষের অহংকার আর মানবিকতার লড়াই তো চিরন্তন। একদম। ইতিহাসের এই চরিত্রগুলো কি আজও আমাদের সমাজেরই প্রতিচ্ছবি নয়? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম আজ। সবাই ভালো থাকবেন আর ইতিহাসের পাতা থেকে নিজেদের বর্তমানকে চেনার চেষ্টা চালিয়ে যাবেন।